আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ফাহাস টিউটোরিয়াল। আমি তোমাদের সাথে আবার এসে গেলাম, তোমাদের আফরি স্যার। পড়ছি বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। HSC 24 তোমাদের জন্য। আমরা ভেক্টরের পরে অনেক 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 বড় একটা বিরতি নিয়েছি। তো আমার পরীক্ষা ছিল, আমার প্রেশার ছিল, সব কিছু মিলেই আমরা আসলে HSC 24 নিয়ে কাজ করতে পারছিলাম না। তো তার ধারাবাহিকতায় আমরা যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স এনেছিলাম, সেটার ভেক্টরের ধারাবাহিকতায় আমরা গতিবিদ্যা নিয়ে চলে আসছি। তো গতিবিদ্যা এমন একটা চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোর একটা বেসমেন্ট তৈরি করে দেয়। তুমি যদি গতিবিদ্যার ফিল্ডটা পাও, বাকি চ্যাপ্টারগুলোর মনে করো যে রসটা আছে, সেই রসের 30%ই গতিবিদ্যা থেকে আসে। ঠিক আছে, গতিবিদ্যা আর বল যদি ভালো করে পারো, তোমাদের যে কোনো চ্যাপ্টার খুব সহজে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবং আমরা 9-10-এও গতিবিদ্যা পড়ছি, এখনও গতিবিদ্যা আছে। তো একদল মানুষের মনে হয় যে 9-10-এ যেহেতু গতিবিদ্যা শিখছি, আমাদের হয়তো একটা বড় অংশ এই চ্যাপ্টারে শেষ হয়ে আগে থেকেই পড়া আছে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো 9-10-এর সাথে আমাদের ইন্টারের গতিবিদ্যার একটা বিশাল বড় তফাৎ আছে। তো দেখো, আমি এখানে কিছু পার্থক্য লিখে দিছি, এটা নিয়ে সময় নষ্ট করবো না, এই জন্য আগে লিখে রাখছি। তো দেখো, এটা ছিল আমাদের 9-10 লেভেল, এটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট। হ্যাঁ, দেখো 9-10-এ আমরা যত কিছু নিয়ে কথাবার্তা বলছি, যত ধরনের গতি নিয়ে আলোচনা করছি, যত রকমের সূত্র শিখছি, যেমন S=UT + ½ স্কোয়ার অ্যান্ড সো অন, এই সকল সূত্রগুলা আমার 1D বা একমাত্রিক বস্তুর জন্য গতিশীল ছিল। মনে করো যে আমার একটা বাস আছে, এই বাসটা এই দিক বরাবর যাচ্ছে, হ্যাঁ এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এই বাসের বিভিন্ন অবস্থায় এর গতি সব কিছু হিসাব করছি। ঠিক আছে, অর্থাৎ আমরা যা হিসাব করছি সব কিছু ছিল একমাত্রিক, এক দিক দিয়ে যাচ্ছে। কিন্তু যখনই তোমরা কলেজে উঠে গেলা, একমাত্রিক তো আছেই, একমাত্রিকের সাথে দ্বিমাত্রিকও চলে আসছে, ত্রিমাত্রিকও চলে আসছে। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি সিগনিফিকেন্স পার্ট হচ্ছে ত্রিমাত্রিক, যেটার একটা বড় পার্ট, অর্থাৎ এই চ্যাপ্টারের অলমোস্ট 30-40% অংশ যেটা কভার করে, সেটা হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল মোশন, যেটা হচ্ছে আমাদের 2D মোশনের একটা এক্সাম্পল। ইনশাল্লাহ আমরা সামনের দিকে 2D মোশন মানে আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রাস নিয়েও আলোচনা করে ফেলবো। প্রাসের উপর আমি একটা বিস্তারিত লেকচার দিব, যেটা তোমাদের একটা সিঙ্গেল বই এত তথ্য আশা করি কোনো বইতে নাই। ঠিক আছে, যেখানে যত কিছু আছে আমি যতটুকু জানি তোমাদের শেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা 9-10-এ একমাত্রিক শিখছি। এখানে আমাদের একমাত্রিকের সাথে সাথে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক নিয়েও কথাবার্তা বলতে হবে। মেইনলি আমরা দ্বিমাত্রিক নিয়ে কথা বলবো। যারা আমার সাথে ভেক্টর ক্লাস করেছে, উপাংশের ক্লাস করেছো, তোমরা ভালো করেই জানো যে আসলে 2D বা 2 ডাইমেনশনাল মোশন বা 3 ডাইমেনশনাল মোশনে আমাদের জিনিসগুলোকে কীভাবে অপারেট করতে হয় উপাংশের সাহায্যে, রাইট? তো যারা করো নাই, আমার ভেক্টর সিরিজের ওখানকার উপাংশের এক বিষয়ে অনেকগুলো ক্লাস নেওয়া আছে, ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা আমাদের যে সূত্রগুলো ছিল, সূত্রগুলোতে প্লাস মাইনাস সাইনে খুব একটা সমস্যা পড়ে না, খালি একটা জায়গায় চেঞ্জ হতো। যদি কোনো কিছু উপর থেকে নিচে পড়তো আমরা প্লাস জি ধরতাম, নিচ থেকে উপরে গেলে মাইনাস জি ধরতাম। এছাড়া আমরা আর কোনো কিছুতে সাইনের চেঞ্জ আর দেখি নাই। যেমন ধর আদি বেগ, শেষ বেগ, এগুলোতে কখন আমরা সাইনটাকে পজিটিভ নেগেটিভ চিন্তা করি না, সবসময় পজিটিভ চিন্তা করছি। শুধু জিটাকে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হতো, নিচে পড়লে প্লাস, উপরে গেলে নেগেটিভ, রাইট? কিন্তু ইন্টারমিডিয়েটে দেখবা যে শুধুমাত্র ত্বরণ নয়, বেগ, ত্বরণ, দূরত্ব সব জায়গাতেই সময় তো স্কেলার, সো এটার জন্য আসলে দিক ম্যাটার করে না। তো সবগুলোতেই দেখবা যে আমাদের প্লাস মাইনাসের ঝামেলা তৈরি হয়, মানে তুমি দেখবা যে কখনো কখনো বেগটাও নেগেটিভ হয়ে যেতে পারে। তো এই ঝামেলাটা আমরা 11-12-এ দেখবো। থার্ড যে প্রবলেম, সেটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন। আমরা নর্মাল ক্যালকুলেশন যেগুলো ইউজ করতাম আর কি, ডিরেক্ট সূত্র বসাতাম, অ্যান্সার শেষ, সেগুলো আমাদের এখন ভেক্টর ক্যালকুলেশনে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সামান্তরিক সূত্রটাও আসলে এই চ্যাপ্টারে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমাদের লাগতে পারে। এবং ফোর্থ সেটা হচ্ছে আমরা এর আগে ক্যালকুলাস অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের কোনো ঝলকই পাই নাই 9-10-এ, কিন্তু আমরা এখন আমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা মেইন পার্ট এই চ্যাপ্টারে। এবং এই চ্যাপ্টার থেকেই আমাদের ফিজিক্সের জন্য ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটার বেসমেন্ট বা বেস বা তোমাদের বেসিকটা তৈরি হবে বেসিক্যালি এই গতিবিদ্যা, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের এই পার্টটুকু থেকে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আমাদের 9-10 এবং ইন্টার লেভেলে গতিবিদ্যার পার্থক্য। আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো এখান থেকে বুঝতে পারছো যে তোমরা আসলে যেটা পড়ে আসছো সেটা মানে 9-10-এ যা যা পড়ছো গতিবিদ্যার, সেটা এই 4টা অংশে শুধুমাত্র এই অংশটুকু পড়ছো তুমি, তাই না? কতগুলো বাকি আছে, এটা বাকি, এটা বাকি, এটা বাকি, এটা বাকি, এটা বাকি, এটা বাকি। তার মানে তোমাদের বুঝতে হবে যে কত কিছু আমাদের এখনও পড়া বাকি আছে। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কৌণিক অংশ, যেটা আমরা হচ্ছে 9-10-এ পড়ি নাই, এখানে আমাদের পড়তে হবে। কৌণিক অংশ নিয়ে একটা বিস্তারিত পড়াশোনা আমাদের করতে হবে, বুঝছো? কৌণিক অংশ নিয়ে একটা আমাদের বিস্তারিত পড়াশোনা করতে হবে, এটা একটু মাথায় রাখবা। তো
এত কিছুর পরে আমরা আজকের বাকি অংশটুকুতে দেখব যে আসলে গতিবিদ্যাটাকে কিভাবে শুরু করা যায় এবং 9-10-এর সাথে এটার আসলে আরও কিছু ছোট ছোট সূক্ষ্ম পার্থক্য আছে, বিশেষ করে ব্যবহারের ক্ষেত্রে, বিভিন্ন কনসেপ্ট ইউজ করার ক্ষেত্রে আমরা এখন ওইটা একটা একটা করে দেখা শুরু করি। আচ্ছা, তো এটা আগে মুছে দিই। তো 9-10-এ আমাদের বইয়ে কিছু কথা লেখা থাকতো, যেমন হচ্ছে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো, এই জিনিসগুলো আমরা হচ্ছে জাস্ট রিডিং পড়ছি বা বই থেকে পড়েছি আমাদের এমসিকিউতে যেন ভালো হয় সেটার জন্য, কিন্তু আমাদের বাস্তব জীবনে বা একটা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে জিনিসটাকে অতটা আমরা গুরুত্ব দিতাম না, কারণ লাগতো না, ঠিক আছে। কিন্তু এইখানে দেখবা যে এগুলো অনেক সময় ম্যাটার করবে। তো এত ভয় পাওয়ার কিছু নেই, অনেক সহজ একটা চ্যাপ্টার, আমরা আস্তে ধীরে আগাই। হ্যাঁ, প্রথমে কিছু কথা নিয়ে আমি আলোচনা করি, সেটা হচ্ছে একটা ধরো 3 ডাইমেনশন স্পেস আছে। মনে করো আমরা যে পৃথিবীতে বসবাস করছি বা তুমি যেখানে আছো সব কিছুকেই তো 3D হিসেবে চিন্তা করা হয়, ত্রিমাত্রিক হিসেবে চিন্তা করা হয়, তাই না? এটা 3টা ডাইমেনশন থাকবে। তো 3D ডাইমেনশনে এই যে পুরা প্রসেসটা, মানে তুমি যে জায়গায় থেকে একটা ঘটনাকে দেখবা বা একটা গতি দেখবা, সেই জায়গাটাকে আমরা একটা 3D চিন্তা করতেছি। মনে করো এই জায়গাটাতে এখানে একটা বাস আছে, বাসটা যদিও সুন্দর হবে না, ধরলাম এই গোলটাই বাস, এটাই বাস, ঠিক আছে। এই বাসটা এদিক বরাবর এইভাবে গতিশীল, মানে সে শুধুমাত্র এক্স অক্ষেও গতিশীল না, ওয়াই অক্ষেও গতিশীল না, জেড অক্ষেও গতিশীল না, সে মাঝখান বরাবর গতিশীল। কিন্তু এই টাইপের কনসেপ্ট কিন্তু আমরা 9-10-এ শিখতে পারি না। 9-10-এ কিন্তু শুধুমাত্র আমরা এক্স অক্ষ বা শুধু ওয়াই অক্ষে এই দুইটা নিয়েই শিখছি। জেড অক্ষে তো কোনো কথাই ছিল না। এক্স অক্ষ মানে কি অনুভূমিক অবস্থা, আর ওয়াই অক্ষ মানে উলম্ব অবস্থা, এই দুটো অবস্থায় শুধু শিখছি। কিন্তু এখন আমরা আসলে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে গতিবিদ্যার বিভিন্ন জিনিস শিখব। তো আমি ধরতেছি যে একটা 3D ডাইমেনশনে একটা বাস এই গতিতে চলতেছে, কারণ আমাদের বাস্তব জীবন তো আসলে 3D ডাইমেনশন, তাই না? আচ্ছা, তো এই 3D ডাইমেনশনে আমাদের এই চ্যাপ্টারে যতগুলা গতির অংশ আছে সবগুলোই আমরা কাজ করব, বা সব কিছু নিয়ে আমরা কাজ করব জড় প্রসঙ্গ কাঠামোতে। জড় প্রসঙ্গ কাঠামো, এইখানে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। জড় প্রসঙ্গ কাঠামো মানে কি, এই জড় প্রসঙ্গ কাঠামো মানে কি, এইটা তোমাদের এখন আমি বোঝানোর চেষ্টা করি। দেখো, জড় প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে এই জায়গাটাতে, এই যে তোমার 3 ডাইমেনশন যে তুমি জায়গাটা নিচ্ছ, যেখানে ঘটনাটা ঘটতেছে, যেখানে তুমি গতির ইকুয়েশনগুলা, গতির কনসেপ্টগুলো ইউজ করবা, এই ডাইমেনশনটা যদি স্থির থাকে মানে কি, মনে করো তুমি একটা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চলতে দেখতেছো, ঠিক আছে। তাহলে তুমি যে রাস্তায় দাঁড়ায় আসো, তোমার রাস্তাটা যদি স্থির থাকে, তাহলে তুমি এই সকল গতিবিদ্যার কনসেপ্ট ওখানে অ্যাপ্লাই করতে পারবা এই গাড়িটার জন্য। কিন্তু তুমি যদি গতিশীল হও তাহলে কিন্তু সমস্যা হইতে পারে, বুঝছো? যদি এই পুরা জিনিসটা স্থির থাকে অথবা সমবেগে গতিশীল হয়, তাহলে তোমার সকল ধরনের গতিবিদ্যা এবং বলবিদ্যার সূত্র আমাদের অ্যাপ্লাই করা যায়। কিন্তু সে যদি এইরকম না হয়ে অন্য কিছু হয়ে থাকে, তখন আমাদের কাহিনী শুরু হয়, তখন আমাদের ভিন্ন এক ধরনের ক্যালকুলেশন আছে, যেটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে ইনশাল্লাহ সামনে শিখব, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে আমাদের কাজ হচ্ছে একটা জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করা। জড় প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে যেটার কোনো বেগ নাই, তুমি যে অবস্থানে দাঁড়িয়ে বিভিন্ন জিনিসকে মেজার করতেছো, তোমার অবস্থানটা এবং ওই জিনিসটা যেখানে আছে, এই টোটাল জিনিসটা আমরা স্থির ধরে নিই। আসলে পৃথিবীতে তো কোনো কিছুই স্থির না, তাই না? সব কিছুই হচ্ছে আমাদের আপেক্ষিক স্থির বলা হচ্ছে। তো একটা তোমরা তো এগুলো জানোই যে পরম স্থির এবং আপেক্ষিক স্থির বলে দুটা জিনিস আছে, যেটা হচ্ছে যদি প্রকৃতপক্ষে স্থির থাকে তাহলে সেটা পরমভাবে স্থির, তাই না? যদি প্রকৃত গতিশীল হয় তাহলে পরমভাবে গতিশীল। কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা তো আসলে কোনো কিছুই পরম স্থিতিশীল পাই না। তো সব কিছুই আমাদের হচ্ছে আপেক্ষিক গতিশীল আপেক্ষিক স্থির। তো এই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে তুমি যে ডাইমেনশন থেকে গতিটা দেখতেছো, এই বাসের গতি বা যে গতি, সেই ডাইমেনশনটা স্থির অথবা সমবেগে গতিশীল। যদি এরকম হয়, শুধুমাত্র তখনই এই বাসটা আমাদের নর্মাল গতিবিদ্যার সূত্র মেনে চলবে, ঠিক আছে। এখানে বাসও এখানে থাকবে, তুমিও এই স্থির ফ্রেমেই থাকবা, তুমি এই স্থির প্রসঙ্গ কাঠামোতেই থাকবা, তুমি অন্য কোনো জায়গায় থাকতে পারবা না। অর্থাৎ বাস এবং তুমি ঠিক সেম প্রসঙ্গ কাঠামোতে থাকবা, এবং ওই প্রসঙ্গ কাঠামো স্থির হতে পারে অথবা সমবেগে গতিশীল হতে পারে। এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন, এবং এই সকল ক্ষেত্রে আমাদের সকল গতিবিদ্যা এবং বলবিদ্যার সূত্র অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই যে তোমাদের বললাম যে পরম গতি, আপেক্ষিক গতি, এই জিনিসপত্রগুলো কি আসলে।
তো এই সকল টার্ম থেকে কিছু জিনিস আমাদের আসে। প্রথমটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বিন্দু। তারপরটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, এই দুইটা নিয়ে মানুষের একটু সমস্যা তৈরি হয়। প্রসঙ্গ কাঠামো কি জিনিস? প্রসঙ্গ কাঠামো হচ্ছে তুমি একটা জায়গা থেকে, তুমি মনে করো একটা বাস আছে, এই বাসটা বা একটা গাড়ি আছে, একটা বাস আছে ধরো দোতলা বিআরটিসি বাস। হ্যাঁ, এই বাসটা গতিশীল। তো তুমি এই বাসটা যে গতিশীল সেটা বুঝলা কেমনে? তুমি নিশ্চয়ই আশেপাশে কোথাও ছিলা। আমি ধরলাম যে তুমি এখানে ছিলা, ঠিক আছে, আমি ধরলাম তুমি এখানে ছিলা। যদি তুমি এখানে থাকো তাহলে তুমি যে 3D অংশে আসো, তুমি যে 3D ডাইমেনশনে আসো, এই 3D ডাইমেনশনটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। এই 3D ডাইমেনশনটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো আর কিছুই না, একটা ত্রিমাত্রিক অবস্থান তোমার, যে আসলে দেখবে। তবে এখানে একটা কন্ডিশন আমি আবার বলতেছি, সেটা হচ্ছে এই গতিসূত্রগুলো তখনই অ্যাপ্লাই করা যাবে যখন তুমি এবং তোমার এই বাস দুইটাই একই প্রসঙ্গ কাঠামোতে আসো, দুইটাই এই কাঠামোতেই আসো, ঠিক আছে। এমন যদি হয় তুমি এখানে, তোমার বাস আরেকটা কাঠামোতে, সেটাতে কাহিনী হবে। সেটা আমরা এই লেভেলে শিখতে, মানে এই লেভেল বলতে এই অধ্যায়ে শিখতে পারবো না, আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে শিখবো। তো এত কিছু মাথায় রাখার দরকার নাই, শুধু এইটুকু মনে রাখো, তুমি যে কাঠামোতে আছো, যে কাঠামো থেকে তুমি একটা বস্তুর, ওই কাঠামোরই একটা বস্তুর গতি ক্যালকুলেশন করছো, সেই 3D ডাইমেনশন বা সেই 3D কাঠামোটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এবং আমরা জানি যে মানে ভেক্টর থেকে শিখছি, আশা করি আমরা যারা পড়ায় আমার ভেক্টর রূপাংশের ক্লাসগুলো দেখে নিও, তারা জানো যে একটা 3D ডাইমেনশনেও আমাদের ভিন্ন ভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থার মতো পয়েন্ট থাকে। তো তুমি যে পয়েন্টে দাঁড়ায় আসো, ধরো তুমি এই পয়েন্টে আসো, এই পয়েন্টটাকে তখন বলা হয় প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু হচ্ছে প্রসঙ্গ কাঠামোর শুধুমাত্র একটা স্থানাঙ্কের মতো, ঠিক আছে, প্রসঙ্গ বিন্দু। হ্যাঁ, আমি আরেকবার একটু রিপিট করি, দেখো। তো মানে আমাদের ডায়নামিক্স বা গতি সূত্রগুলোর একটা মূল কন্ডিশন হচ্ছে, যে দেখবে অর্থাৎ অবজারভার আর যে গতিশীল হচ্ছে, মানে যার গতি হচ্ছে, দুইজনই সেম প্রসঙ্গ কাঠামোতে থাকতে হবে। সেই প্রসঙ্গ কাঠামোটা স্থির হতে পারে অথবা সমবেগে গতিশীল হতে পারে। যদি ত্বরণ হয় তাহলে কি হবে, এই বয়সে বা এই চ্যাপ্টারে আমাদের এখনও ওইটা হেডেক না, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি সে স্থির অথবা সমবেগে গতিশীল। আসলে বাস্তব জীবনে সব ক্ষেত্রে আমরা স্থির বা গতিশীল এটাই দেখতে পাই, সমবেগে গতিশীল। আচ্ছা, তো এই যে 3D কাঠামো বা যে প্রসঙ্গ কাঠামোতে তুমি মানে অবজারভার এবং যে গতিশীল দুইজনই থাকে, সেই কাঠামোটাকে বা সেই 3D প্লেনটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, বুঝতে পারছো? আর যে বিন্দুতে অবজারভার ওই আরেকটা বস্তুর গতি মেজার করতেছে যে বিন্দু থেকে, সেই বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। তাহলে এখানে তুমি আসো প্রসঙ্গ বিন্দুতে, এবং তুমি যে কাঠামোতে আসো, তুমি যে 3D স্পেসে আসো, সেইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের বেসিক্যালি ডায়নামিক্স বা গতিবিদ্যার একটা ইন্ট্রোডাকশন। সামনের ক্লাসগুলোতে আমরা ভেক্টর ফর্ম নিয়ে আসবো, ভেক্টর ফর্মের সাহায্যে কিভাবে সামনে ক্যালকুলেশন করতে হয় এবং এই জায়গাটাতে কিভাবে আমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পার্টটাকে ইনক্লুড করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, আমরা আবার দ্বিতীয় পর্বে তোমাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।